সেনাপ্রধান এবং সেনাবাহিনীর শক্ত অবস্থান ঘোষণার পরে একটু কি নড়ে চড়ে বসলেন এনসিপির নেতারা কিংবা এনসিপির নেতাদের ঘনিষ্ঠ উপদেষ্টারা কিংবা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা? একটু কি তারা ভয় পেয়ে গেলেন বাংলাদেশের বর্তমান বাস্তবতায়? যেভাবে চলছিল বাংলাদেশ, সেইভাবে বাংলাদেশ চলা উচিত না, সেইভাবে বাংলাদেশ চলতে পারে না, এই ধরনের মেসেজ যখন সেনানিবাস থেকে আসলো তখন কি একটু তারা হোঁচট খেলেন? যার প্রতিক্রিয়া আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি। কি লেখালেখি করছেন সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ কিংবা মাহফুজ আলমরা? তাদের লেখাতে কি এক ধরনের ভয় পরিলক্ষিত হচ্ছে? এত অল্পতেই তারা এতটা মুশরেফ কেন পড়লেন, সেই প্রশ্ন কিন্তু সামনে এসেই যায়। তাহলে কি এতদিন সেনাবাহিনীর বিপক্ষে যে সকল কথাবার্তা আমরা শুনেছি, সেই সকল কথাবার্তা তাদের উপরে নেগেটিভ প্রতিক্রিয়া তৈরি করতে পারে, সেই ভয়টা তাদের মধ্যে ঢুকে গেল? কি হলো আদতে? কেন দৃশ্যপট পাল্টে যাচ্ছে, সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, সেনাবাহিনীর শক্ত অবস্থান ব্যক্ত করার পরে এনসিপি নেতারা এবং উপদেষ্টারা বা ছাত্র উপদেষ্টারা কি একটু নড়ে চড়ে বসছেন? একটু কি তারা ভয় পেয়ে গেলেন? পরিস্থিতি উল্টে যেতে পারে এরকম ভাবনা কি তাদের মাথায় এসে গেল? তারা এতদিন যা করছিলেন সেগুলোকে কি এখন মনে হচ্ছে যে এক ধরনের নৈরাজ্যের মধ্য দিয়ে চলছিল সবকিছু, সেরকম অনুভূতি কি তৈরি হচ্ছে? এতদিন যা করেছেন সেগুলো আসলে ভুল ছিল, সেই উপলব্ধি কি তাদের হয়েছে? আমার মনে হয় যে সেই উপলব্ধি তাদের হতে শুরু করেছে। যেমন উপদেষ্টা মাহফুজ আলম, তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন, সেই পোস্টটা হুবহু আবার হাসনাত আব্দুল্লাহ কপি করে নিজের ফেসবুক ওয়ালে দিয়েছেন। তার মানে এই ব্যাপারগুলো যে সমন্বিত ব্যাপার, আলোচনা করে যে এই লেখা হয়েছে সেটা স্পষ্ট, এবং সেখানে তাদের ভুলের জন্য ক্ষমা চাওয়া, আগে যা হয়েছে সেটার জন্য অনুতপ্ত হওয়া, এই ব্যাপারগুলো আমরা লক্ষ্য করছি। যখন সেনাবাহিনী প্রধান গতকালকে বলিষ্ঠ অবস্থান ব্যক্ত করেছেন, সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করেছেন, সরকার সেনাবাহিনীকে অন্ধকারে রেখেছে সেই কথা বলেছেন, দেশে মব কালচার আর চলতে দেয়া হবে না এই কথা বলেছেন। গত রাতে যখন সেনাবাহিনী ব্যাপক ধরপাকড় করেছে, মাঠে নেমেছে একেবারে সাজোয়া বাহিনীর মতো, সেই অবস্থায় উপদেষ্টা মাহফুজ আব্দুল্লাহ তিনি যে পোস্ট দিলেন, সেই পোস্টটা আমার কাছে অন্তত বেশ মজার লেগেছে। কি লিখলেন তিনি, সেটা আবার কপি করলেন হাসনাত আব্দুল্লাহ। একটু শুনি কি লিখলেন। তিনি লিখলেন, ব্যক্তির আদর্শ, সম্মান ও আবেগের চেয়ে দেশ বড়। দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য। পুরাতন যে কোনো বক্তব্য ও শব্দচয়ন যা বিভাজনমূলক ছিল, সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সরকারে আর একদিনও থাকলে অভ্যুত্থানের সকল শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চাই। পুরাতন বন্দোবস্তের বিভেদকামী স্লোগান ও তকমাবাজি যা বৃহত্তর জনগোষ্ঠীকে হত্যাযজ্ঞ করে তোলে, সেগুলো পরিহার করলেই আশা করি ভবিষ্যৎ রাষ্ট্র গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হবে। বাংলাদেশের শত্রুরা ঐক্যবদ্ধ ও আগ্রাসী, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠান হুমকির মুখে। দেশপ্রেমিক জনগণ যারা জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ ছিলেন, তাদের সামনে দীর্ঘ পরীক্ষা। এই পরীক্ষা ঐক্যের এবং ধৈর্যের, এই পরীক্ষা উতরে যেতেই হবে। এমনটা লিখেছেন যে বাংলাদেশের বিপক্ষ শক্তি ঐক্যবদ্ধ হচ্ছে। বাংলাদেশের বিপক্ষে কারা বলতে কাদেরকে মিন করেছেন এটা সহজেই আপনি অনুমান করতে পারেন। বিভিন্ন প্রতিষ্ঠান ঐক্যবদ্ধ হচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠান তাদের বিরুদ্ধে চলে যাচ্ছে, এরকম ইঙ্গিত দিচ্ছেন। তার মানে সেনাবাহিনীর এই অবস্থান, সেনাবাহিনীর দৃঢ় অবস্থানে তারা এক ধরনের ভয় পেয়ে গেছেন, এটা নিশ্চিত করেই বলা যায়। এই যখন অবস্থান, হাসনাত আব্দুল্লাহ যখন একই পোস্ট কপি করেন, আবার হাসনাত আব্দুল্লাহ যখন ফেসবুকে পোস্ট দেন, যে কথা বলে অনেক কথা লিখেছেন, সেখানে এক পর্যায়ে লিখেছেন, প্রয়োজনে সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। এই কথা যখন বলেন, যখন সার্জিস আলম বলেন যে দেশে মব সৃষ্টির মাধ্যমে যদি হাইকোর্টের রায় আনা যায়, তাহলে হাইকোর্টের প্রয়োজন হয় কেন? এই উপলব্ধিগুলো হঠাৎ করে তাদের যখন হতে শুরু করেছে, তখন
এই প্রশ্নটা সামনে এসেই যায় যে তারা একটু হোঁচট খেলো কিনা। হাসনাত আব্দুল্লাহ কি বললেন? হাসনাত আব্দুল্লাহর যে বিশদ ফেসবুক স্ট্যাটাস, সেখানে আবার একটা ব্যাপার স্পষ্ট হওয়া যায় যে বিএনপির সাম্প্রতিক যে অ্যাগ্রেসিভ আন্দোলনের মনোভাব, সেই মনোভাবেও তারা একটু ভয় পেয়েছে। বিএনপিকে প্রতিপক্ষ বানিয়ে তারা যে ভুল করেছে সেটাও তার কাছে স্পষ্ট হয়েছে। কি লিখছেন তিনি? তার লিখায় তিনি তারেক জিয়াকে পাম দিচ্ছেন, তারেক জিয়াকে এক ধরনের তেল মারছেন। তেল মেরে বিএনপির সমর্থন আদায়ের মানে বিএনপিকে যেভাবে দূরে সরে দিয়েছিলেন সেই বিএনপিকে কাছে টানার চেষ্টা করছেন। কি লিখলেন তিনি? লিখলেন, এক পর্যায়ে লিখলেন, বিএনপি ঐতিহাসিকভাবে সেনাবাহিনীর রাজনৈতিক হস্তক্ষেপের ভুক্তভোগী একটা দল। অর্থাৎ বিএনপি এবং সেনাবাহিনী যে তাদের একটা ভয়ের জায়গা তৈরি করেছে এটা নিশ্চিত শুধুমাত্র এই একটা বাক্যে। তারপরে কি লিখলেন? আমরা এখনো 1/11-এর ইতিহাস ভুলে যাইনি, এখনো তারেক রহমানের নির্যাতনের ঘটনা আমাদের স্মরণে রয়েছে। সেনাবাহিনী আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সদা সতর্ক পাহারাদার। দেশের প্রয়োজনে, সার্বভৌমত্বের প্রয়োজনে আমরা প্রয়োজন হলে সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, কিন্তু গণতান্ত্রিক অধিকার এবং সুষ্ঠু ক্ষমতা হস্তান্তরের যে আকাঙ্ক্ষা থেকে 2024-এর অভ্যুত্থান ঘটেছে সেখানে রাজনৈতিক হস্তক্ষেপকে আমরা মেনে নেব না। রাজনৈতিক সালিশের সুযোগ দিয়ে আরেকটি 1/11-এর পথ কেউ প্রশস্ত করছে কিনা তা নিয়ে সতর্ক থাকা প্রয়োজন। তার মানে যে কথাটা বলছিলাম তার এই কথাতেই, তার এই লেখাতেই স্পষ্ট যে বিএনপির সাম্প্রতিক আন্দোলন, বিএনপির সঙ্গে এনসিপির দূরত্ব, বিএনপির নেতা সম্পর্কে এনসিপির নেতাদের যাচ্ছে তাই বাজে ফেসবুকে লেখালেখি, শামসুজ্জামান খান দুদুকে যেভাবে অপদস্থ করা হয়েছে, সার্জিস আলমরা যেভাবে অপদস্থ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিএনপির সঙ্গে তাদের দূরত্ব যে পর্যায়ে গিয়েছে, সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব যে পর্যায়ে গিয়েছে এবং সেনাবাহিনীর সঙ্গে তাদের এবং সরকারের দূরত্ব যে পর্যায়ে গেছে, তাতে ভয় পাওয়ারই কথা তাদের অবস্থান নড়বড়ে হয়ে যাওয়ার প্রেক্ষাপটে। আবার তাদের অবস্থান যে নড়বড়ে হয়ে গেছে এটাও প্রমাণ করে আমরা যখন দেখলাম যে তারা নির্বাচন কমিশন অফিস ঘেরাও করলো। নির্বাচন অফিস ঘেরাও করার সময় ইউটিউবার সাংবাদিক শাহেদ আলম তিনি একাধিক ছবি দিয়ে সুন্দর করে লিখেছেন যে শাহেদ আলম তাদের পক্ষে এক সময় খুবই লেখালেখি করেছেন এবং আমাদের যে বৈষম্য বিরোধী আন্দোলন, সেই আন্দোলনের সময় খুবই সক্রিয় অ্যাক্টিভিস্ট ছিলেন শাহেদ আলম। তিনি লিখেছেন যে 100 কর্মী গোছাতে পারো না। তিনি এভাবে লিখেছেন যে হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে পোস্ট দিলেন, সেই পোস্ট 1000 শেয়ার হলো, কিন্তু সেখানে লোকজন আমদানি হলো 100 জন, সাংবাদিক 200 জন। এরকম আয়োজন করার কারণ কি? এরকম আয়োজন কেন হচ্ছে? 100-200 লোক কেন হচ্ছে? কেন জনসংখ্যার চাইতে সাংবাদিক বেশি হচ্ছে? কারণ জুলাই অভ্যুত্থানের যে নেতৃত্বের জায়গায় তারা ছিলেন, যে প্রশ্নটা এখন আসছে সেই নেতৃত্বের জায়গাতে তারা ছিলেন, কিন্তু পেছনের শক্তিটা আসলে তারা ছিলেন না। পেছনের জনবল সরবরাহ, লোকবল তৈরি করা, এখানে একটা বড় ভূমিকা পালন করেছে বিএনপি এবং জামাত ইসলাম। বিএনপি এবং জামাত ইসলাম যদি সেই ভূমিকা পালন না করত, তাহলে তাদের ডাকে, তাদের ভাষ্যমতে তাদের ডাকে যে লক্ষ লক্ষ মানুষ এসেছে, এই ঘটনাটা ঘটতো না। এখন তাদের ডাকে লোক আসছে না, তার মানেই এটা পরিষ্কার যে তাদের ডাকে লোক না আসার কারণ হচ্ছে বিএনপি এবং জামাত তাদের লোক সেখানে সাপ্লাই দিচ্ছে না। এটাই কিন্তু বাস্তবতা। এই বাস্তবতা তারা হয়তো এখন উপলব্ধি করতে পেরেছে। উপলব্ধি করতে পেরে সেনাবাহিনীর শক্ত অবস্থান এবং বিএনপির আন্দোলনের মূর্তি দেখে এক ধরনের ভয় তৈরি হয়েছে। এর ফাঁক দিয়ে না আওয়ামী লীগ আবার বেশি শক্তিশালী হয়ে যায়। আওয়ামী লীগ শক্তিশালী হয়ে গেলে তো অনেক বড় বিপদের ঘটনা ঘটবে, সেটা তাদের জন্যও ঘটবে, দেশের জন্যও ঘটবে। দেশে একটা ম্যাসাকার অবস্থা তৈরি হবে। সেই ভয় থেকে হয়তো নতুন করে আবার ঐক্যের বার্তা শোনাচ্ছেন তারা, কিন্তু যে বিভেদ তারা তৈরি করেছেন সেই বিভেদ তৈরি করার। আসসালামু আলাইকুম দর্শক, নিশ্চয়ই একটা নোট, বিভিন্ন পয়েন্ট আপনারা সবাই হোয়াটসঅ্যাপে পেয়েছেন। আমি বিশ্বাস করি যে যারা সচেতন তারা পেয়েছেন। এটা হাজার হাজার নোট ছড়াছড়ি হয়েছে, তবে এগুলো গুজব বা অবান্তর এটা বলবো না, এর মধ্যে ভিত্তি আছে। ভিত্তিটা হলো এই করিডোর ইস্যুতে একটা টানটান উত্তেজনা, যে করিডোর যদি দেওয়া হয় তাহলে একটা যুদ্ধ পরিস্থিতির মতো সৃষ্টি হবে। আজকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কোন পরিস্থিতির মধ্যে আজকে তিনি বক্তব্য দিচ্ছেন। তার বক্তব্যের সারমর্ম হচ্ছে এই যে না কোনো সামরিক যুদ্ধ অস্ত্র সরবরাহ এসব উদ্দেশ্যে করিডোর না, নিতান্তই মানবিক, একেবারেই মানবিক, এবং এটা হচ্ছে জাতিসংঘের প্রস্তাব, বাংলাদেশের কিছুই না। এবং যখন নাকি জাতিসংঘ কোনো ত্রাণ পাঠাবে তখন বাংলাদেশ অংশে বাংলাদেশের যারা সশস্ত্র বাহিনী
আইন শৃঙ্খলা বাহিনী তারা সেটা চেক করবে এবং কোনোভাবেই নতুন করে কোনো মানে কেউ ঢুকতে পারবে না, এই সমস্ত নানান ব্যাখ্যা দেওয়া হয়েছে। এই ব্যাখ্যা দেওয়ার পেছনের প্রেক্ষাপটটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে রাজনৈতিক পর্যায়ে অধিকাংশ রাজনৈতিক দল প্রতিবাদ করেছে করিডোর ইস্যুতে। সরকার তখন কিন্তু চুপ থেকেছে। চুপ থাকার মধ্য দিয়ে তারা প্রমাণ করেছে যে হ্যাঁ, একটা করিডোরের ব্যাপারে কমিটমেন্ট করা হয়েছে। কার সাথে? মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে। পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র, সামনে জাতিসংঘ। এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো যে এই অঞ্চলে একটা অবস্থান যারা নিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র, তার বিপক্ষে কারা থাকবে? বিপক্ষে থাকবে হচ্ছে চীন এবং একই সঙ্গে ভারত। ভারত এবং চীন কখনোই চায় না যে মার্কিন যুক্তরাষ্ট্র প্রবেশ করুক। কিন্তু মানবিক করিডোরের নামে তেমন একটি অবস্থান নিশ্চিত করতে চেয়েছিল সরকারের কেউ কেউ। আমি যেহেতু বলবো না যে একেবারে হয়ে গেছে, কারণ আমার কাছে কোনো নোট নেই, কিন্তু এটা আপনারা সবাই জানান। যার কারণে একটা বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়েছে এবং এটি নিয়ে তারা বেশ রিয়াক্ট করেছে যে এত স্পর্শকাতর একটা বিষয় সেনাবাহিনী জানলো না। আরো গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো তো বলেছে যে সর্বদলীয় বৈঠক অথবা নির্বাচিত সরকার ছাড়া এই ধরনের একটি সিদ্ধান্ত সরকার কোনোভাবেই নিতে পারে না। না শুধু করিডোর, শুধু না, এই যে সমুদ্র বন্দর বিদেশিদের ব্যবস্থাপনায় দেয়া, এটাও একেবারে আত্মঘাতী একটা সিদ্ধান্ত। এই কাজগুলো অনেকে মনে করেন সবগুলো করা হচ্ছে নির্দিষ্ট একটি দেশের স্বার্থে এবং তার পেছনের কারণ হলো যাতে তাদের সমর্থন নিয়ে ক্ষমতায় থাকা যায়। যার জন্য নির্বাচন ইস্যুতে এত চাপের পরেও বলা হচ্ছে না যে কখন নির্বাচন, কিভাবে নির্বাচন, বারবার শুধু ওই ডিসেম্বর টু জুন এই কথাবার্তাগুলি বলা হচ্ছে। যাই হোক, পরিস্থিতি এমনই যে এখন সেনাবাহিনীর কিছুটা অতিষ্ঠ হয়ে উঠেছে বলে কেউ কেউ বলছেন যে ৮-৯ মাস ধরে তারা পরিশ্রম করছে কিন্তু তারা সহায়তা পাচ্ছে না। তারা রীতিমতো ক্লান্ত যে সিভিল প্রশাসন যাদের যা কাজ সেই কাজ গোছানো হচ্ছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি, গার্মেন্টস একের পর এক বন্ধ হচ্ছে। এই কথাগুলো কিন্তু আপনারা যে সমস্ত নোট পেয়েছেন হোয়াটসঅ্যাপে, সেই কথাগুলোর আলোকেই কিন্তু আমি বলছি যে ফলে এইসব পরিস্থিতি নিয়ে চরম হতাশা, চরম বিরক্তি প্রকাশ পেয়েছে সেনাবাহিনীর সর্বোচ্চ স্তর থেকে। এবং সেটি নিয়ে আলোচনার পর অফিসার এবং অন্যান্য পর্যায়ে সবাই একমত যে করিডোর কোনোভাবেই দেওয়া উচিত না এবং যেইভাবে দেশ চলছে, যে এই ধরনের একটা উশৃঙ্খল পরিস্থিতির মধ্যে এইভাবে চলতে পারে না, এতে মানুষ হতাশ হচ্ছে। সুতরাং এর বিপরীতে একটা নির্বাচন এবং নির্বাচিত সরকার খুবই জরুরি এবং সেনাবাহিনী ব্যারাকে ফিরতে চায়। যতক্ষণ না পর্যন্ত নির্বাচন না হচ্ছে, নির্বাচিত সরকার না আসছে, ততক্ষণ পর্যন্ত সেনাবাহিনী যে ফিরে আসবে সেই পরিস্থিতিও নেই। কেননা তাহলে সিভিল প্রশাসন বা পুলিশ প্রশাসন একেবারেই ভেঙে পড়বে। এখন পুলিশ অনেকটাই সেনাবাহিনীর উপর নির্ভরশীল। তো এই নির্ভরশীলতা এক ধরনের বিপদের মধ্যে পড়েছে সেনাবাহিনী। তো এখানে বলা হচ্ছে যে গত রাতে মিটিং হয়েছে, আজকে সকালেও মিটিং হয়েছে সেনাবাহিনীতে এবং সেনাবাহিনী শেষ পর্যন্ত সেনাপ্রধান যেভাবে বক্তব্য দিয়েছেন এবং বর্তমান পরিস্থিতি যেভাবে ব্যাখ্যা করেছেন তাতে অফিসাররা সন্তুষ্ট এবং তারাও মনে করছেন একমত যে দ্রুত একটা নির্বাচন দরকার। বিএনপি এতদিন এককভাবেই বলছিল, অন্যরাও জামাত ইসলামও অবশ্য বলেছে তারা রমজানের আগে চায়। সেই কথাটা বিদ্যমান পরিস্থিতির আলোকে, যেহেতু করিডোর, সমুদ্র, এই বিষয়গুলো খুব স্পর্শকাতর এবং সেনাবাহিনী যেভাবে পুলিশের মতন দায়িত্ব পালন করছে এটা অমর্যাদাকর এবং এটা লম্বা সময় ধরে চলতে পারে না। এইসব বিষয় নিয়ে মোটামুটি একটা ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়েছে, যার ফলে পরিস্থিতি এমন যে অনেকে আশঙ্কা করছেন যে ডক্টর ইউনূস সরকার বা ডক্টর ইউনূস যে পর্যায়ে গেছেন সেখান থেকে ফিরে আসাটা তার জন্য খুবই কঠিন। হয় তাকে এখন পদত্যাগ করতে হবে অথবা তাকে নির্বাচনের তারিখ সুস্পষ্টভাবে ঘোষণা করতে হবে, এর কোনো বিকল্প নেই। আরেকটি বিকল্প আছে যে সকল রাজনৈতিক দল মিলে যদি একটা ঐক্যমত্য তৈরি করা, কিন্তু সেটাও সম্ভব না। যে এনসিপি, যে দলকে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে, তাদের মধ্যে এমন ধরনের কিছু মানসিকতা, এমন ধরনের কিছু বক্তব্য, বল্গাহীন বক্তব্য, দায়িত্ব জ্ঞানহীন আচরণ, সেটাকে একত্রিত করা খুবই কঠিন। ফলে পরিস্থিতি নাজুক। এই পরিস্থিতি ডক্টর ইউনূস সামাল দিতে পারেন এবং দ্রুত বেগে বিএনপি, সেনা প্রধান, সামরিক সশস্ত্র বাহিনী,
বিভাগ সব মিলায় যে স্পর্শকাতর অংশগুলোর সঙ্গে আলোচনা ক্রমে ডক্টর ইউনূস ক্ষমতা এসেছিলেন, তাদের কাছে আবার ব্যাক করতে হবে এবং তাদের সাথে আলোচনার মধ্য দিয়েই সমস্যার সমাধান করতে হবে, না হলে ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে পড়তে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই পুরো ভিডিওটি দেখেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করা হলো বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে, সেই সাথে বাংলাদেশের যে অবস্থা সেই অবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করলেন। প্রিয় দর্শক, আজকের এই লাইভটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।